হ্যালো বন্ধুরা, রুবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা আমাদের এই 1.2 অধ্যায়ের দ্বিতীয় পর্ব দেখব। এখন আমরা অনুসরণী কিছু অঙ্ক দেখি, চলো। প্রথমে আমরা অনুসরণী কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। একে দেখো আমাদের বলছে যে 289/361 এই ভগ্নাংশের বর্গমূল কত। এখন দেখো আমাদের 289 কে আমরা লিখতে পারি 17 গুণ 17, ঠিক আছে। আবার 361 কে আমরা লিখতে পারি 19 গুণ 19, অর্থাৎ 19-এর বর্গ হিসেবে, ঠিক আছে। তুমি যদি এভাবে বর্গমূলটা চিন্তা করো যে 17 গুণ 17 ভাগ 19 গুণ 19, তাহলে আমরা কি পাই বলতো? তাহলে আমরা পাবো 17/19। তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ। 2 নম্বরে দেখো আমাদের বলছে যে 1.1025 এর বর্গমূল কত। এখন এই 1.1025 কে আমরা লিখতে পারি 11025, আর নিচে আমরা একটা 1 আনবো, ঠিক আছে। 1 আনার পরে এই দশমিকের পরে আমাদের কয়টা ঘর আছে? 1 2 3 4, তাই না? তাহলে আমরা 4টা শূন্য দিয়ে আসবো। এরপরে আমরা যেটা করব, এই 11,025 বর্গমূল বের করব, যেটা হচ্ছে 150, ঠিক আছে। এবং এই 10,000 বর্গমূল যেটা, সেটা বের করব, সেটা হচ্ছে আমাদের 100। সুতরাং আমাদের এই সংখ্যাটির বর্গমূল এখন কত দাঁড়াচ্ছে বলতো? এই সংখ্যাটির বর্গমূল দাঁড়াচ্ছে 105/100, অর্থাৎ 1.05। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গ। এখন আসো আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। এখানে বলছে যে এই একটি মূলদ সংখ্যা এই 1 2 3 এর মধ্যে কোনটি। দেখো এখানে আমাদের 1 হচ্ছে 0, এটি একটি মূলদ সংখ্যা। 2 হচ্ছে 5, একটি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে মূলদ সংখ্যা। 5/2 একটি ভগ্নাংশ যার মান হচ্ছে 2.5। এই দশমিক সংখ্যাটি সসীম, তাই না? দশমিকের পরে দেখো সংখ্যা সসীম, সুতরাং হচ্ছে এটিও আমাদের একটি মূলদ সংখ্যা। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ঘ। 0 সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ মূলদ সংখ্যা, সুতরাং সঠিক উত্তর ঘ। এরপরে আসো আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদের বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তথ্যের ভিত্তিতে 4 ও 5 নং-এর উত্তর দিতে হবে। 4 নম্বরে আমাদের বলছে যে একটি সংখ্যা 10 হলে অপরটি কত। এখন দেখো আমাদের দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে 10 আর 9, ঠিক আছে। একটি যদি 10 হয় 11 আমরা ধরতে পারতাম, 9ও ধরতে পারতাম, ঠিক আছে। 10-এর আগের বা পরের সংখ্যাটি হবে। তো আমরা যদি 9 ধরি, তাহলে দেখো 10-এর বর্গ বিয়োগ 9-এর বর্গ করলে আমরা পাই হচ্ছে 19। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ। এরপরে আসো আমরা 5 নম্বর প্রশ্নটি দেখি। এখানে বলছে যে সংখ্যা দুটির বর্গের যোগফল কত। তাহলে সংখ্যা দুটি আমরা জেনে গেছি 10 আর 9। এখন এদের বর্গের যোগফল আমরা বের করব। 10-এর বর্গ এবং 9-এর বর্গ। 10-এর বর্গ হচ্ছে 100, 9-এর বর্গ হচ্ছে 81, সুতরাং আমাদের সংখ্যাটি হবে 181, অর্থাৎ ক। এরপরে আসে আমরা 6 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে 0.01 এর বর্গমূল নিচে কোনটি। এখন মনে করো আমাদের এই 0.01 কে আমরা লিখতে পারি 1/100, 1 আর নিচে হবে হচ্ছে দশমিকের পরে যতগুলো শূন্য আছে একের পাশে, তাই না? তাহলে 100। এখন এই 1/100 এর বর্গমূল কত, তাই না? এই 1/100 এর বর্গমূল হবে হচ্ছে আমাদের 0.1, তাই না? কারণ আমরা যদি 1/100 এর বর্গমূল বের করি, এই 1 এবং 100 আলাদাভাবে বর্গমূল হবে। তো 100 এর বর্গমূল কত বলতো? 100 এর বর্গমূল হচ্ছে 10, কারণ হচ্ছে 100 কে আমরা লিখতে পারি 10 গুণ 10 আকারে। আর 1 এর বর্গমূল তো একই হবে, তাহলে 1/10 আমাদের কত হয়? 1/10 হচ্ছে 0.1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। এখন 7 নম্বরে দেখো বলছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। এখন কোন সংখ্যার একক স্থানীয় আমরা জানি যে 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক সবসময় 4 হয়, তাই না? এটা আমরা আগে 1.1 এর উদাহরণে দেখে আসছি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে খ। এখন আসো আমরা 8 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো আমাদের দুইটা 3 আছে, দুইটা 7ও আছে। এই 5-এর কোনো জোড়া নাই, তাই না? তাহলে আমাদের এই সম্পূর্ণটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ আমাদের এই সঠিক উত্তর হবে হচ্ছে খ। 9 নম্বরে আমাদের বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন দেখো এই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা 3-এর বর্গ, 16 একটি পূর্ণবর্গ সংখ্যা 4-এর বর্গ, 25 একটি পূর্ণবর্গ সংখ্যা 5-এর বর্গ, তাই না? তাহলে দেখো এখানে শুধু 2 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ ক হবে হচ্ছে আমাদের একটি অমূলদ সংখ্যা, 2-এর বর্গমূল। এরপরে আমাদের 10 নম্বর প্রশ্ন। এখানে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলা হচ্ছে। কয়ে আমাদেরকে বলছে যে এখানে আমাদের তথ্য দিয়ে দিচ্ছে যে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনে।
প্রত্যেকটি চারা গাছের মূল্য যেখানে 12 টাকা। কয় বলছে যে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। তাহলে একটি কিনতে 12 টাকা খরচ হয়েছে, 595টি কিনতে কত টাকা খরচ হয়েছে? খুবই সহজ, ক হচ্ছে ঐকিক নিয়মে করলেই হয়ে যাবে। ক্ষয় বলছে যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে এটা আমরা উদাহরণে একটি অঙ্ক করেছিলাম না, যে বাগানে আম গাছ লাগানোর একটি বিন্যাসের, এটি ঠিক ওরকমই। ঠিক আছে, তোমাকে ধরে নিতে হবে যে বাগানটি হচ্ছে বর্গাকৃতি, তোমার প্রতি সারিতে সমান সংখ্যক গাছ লাগানো হচ্ছে। তো এটা ধরে তুমি যদি যতগুলো চারা গাছ কিনে এনেছে তার বর্গমূল বের করো, ঠিক আছে, তার বর্গমূল বের করলে তোমার যেটা অবশিষ্ট থেকে যাবে বা ভাগশেষ থেকে যাবে সেটি হবে তোমার ক্ষয়ের উত্তর। গ নম্বরে আমাদেরকে বলছে যে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে দেখো খরচের টাকার সংখ্যা তুমি বের করলে, চারা গাছের সংখ্যা বের করলে, তারপরে বিয়োগ করলে একটি সংখ্যা পাবে। এখন তার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এমন অঙ্ক কিন্তু আমরা করেছি যে একটি নির্দিষ্ট সংখ্যার সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা কত ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এমন অঙ্ক আমরা আগেও দেখেছি। তো প্রথমে আমরা এই কয়ের উত্তরটা দেখি, সেটা হচ্ছে আমাদের 595 গুণ 12 অর্থাৎ 7140 টাকা। এখন দেখি আমাদের ক্ষয়ের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এই যতগুলো চারা গাছ কিনেছি তার বর্গমূল বের করতে হবে। দেখো তার বর্গমূল আসে হচ্ছে 24 এবং আমাদের এখানে ভাগশেষ আমরা পাই হচ্ছে 19। সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। এরপরে আসো আমরা গ নম্বর দেখি। ঠিক আছে, এখানে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফল বের করতে হবে। যেটা আসে কত আমার, যেটা আসে হচ্ছে 6545, তাই না? এখন দেখো আমরা এই 6545-এর বর্গমূল বের করলাম। তো বর্গমূল বের করলে আমাদের একটি ভাগশেষ আসে। যদি আমাকে এখানে বলতো যে এই সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই ক্ষেত্রে আমরা এই ভাগশেষ যেটা আসছে সেটা বিয়োগ করে দিতাম এই সংখ্যা থেকে, তারপর যেটা পেতাম সেটার কথা বলতাম যে এত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যখন আমাদের যোগের কথা বলবে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যেটা আমরা বর্গমূল পেয়েছি, ঠিক আছে, তার সাথে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করব। ধরো 81, তো এই 81-র বর্গমূল করব, 81-র বর্গ বের করে এই প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এখন আসো আমরা 11 নম্বর অঙ্ক দেখি। এখানে আমাদের বর্গমূল নির্ণয় আমরা উদাহরণেও কিছু দেখেছি। তো এখানে আমরা এই 11-র অনেকগুলো অঙ্কের মাঝে এই 6 নম্বর অঙ্কটি দেখব। চয় দেখো আমাদের সংখ্যাটি হচ্ছে 144.841225। তাহলে দেখো আমাদের এক জোড়া যদি আমরা চিন্তা করি, এই 44 একটা জোড়া, ঠিক আছে, একের যেহেতু কোনো জোড়া নেই, এক এমনি হবে। এছাড়া দশমিকের পরে 84, 12 এবং 25 এগুলো হবে হচ্ছে আমার জোড়া। তো আমরা এই 1 থেকে শুরু করব, তাই না? তাহলে প্রথমে আমরা কি নিব? 1, কারণ 1-এর বর্গ এখানে আসবে আমার 1। এই পরের ধাপে এখানে কি আসবে বলতো? 1-এর দ্বিগুণ 2। এখন দেখো এখানে আমি আরেক জোড়া নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমার এই 44, যেহেতু এখানে আমার কোনো ভাগশেষ নেই। এখন দেখো এই 2 এর সাথে কোন সংখ্যাটি আনলে সেই সংখ্যা দ্বারা এই সম্পূর্ণ সংখ্যাকে গুণ করলে আমাদের এই 44-এর সমান বা কম আসবে। তো দেখো আমরা যদি 2 এর সাথে 2 আনি, ঠিক আছে, তাহলে 22 গুণ 2 আমার কত হচ্ছে? 44। তাহলে এখানে আমার 44 আসছে। আচ্ছা, এখন দেখো এই 12-র দ্বিগুণ এখানে চলে আসবে 24, তাই না? এই 44-এর সাথে এখানে যেহেতু কোনো ভাগশেষ নেই, তাহলে এখানে আমার চলে আসবে কি পরের জোড়াটা 84। এখন দেখো 24-এর সাথে আমি যে সংখ্যাই আনি না কেন সেটা একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যায়। আর এখানে আছে আমার 84, তাহলে আমার আরেকটি জোড়া আনতে হবে। যেহেতু আমি এই এক ধাপে দুটি জোড়া নিয়ে আসছি, সেজন্য আমার এখানে একটি শূন্য বসাতে হবে, ঠিক আছে, দশমিকের পরে। তো আমরা একটা শূন্য বসালাম। এখন দেখো এই আমার 240 আসলো, তাই না? এই 240-এর সাথে কোন সংখ্যাটা আমরা নিব? 240-এর সাথে যদি আমরা 3 নেই, ঠিক আছে, এই 240 সে সাথে 3 নিলাম, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসা হচ্ছে 7209। ঠিক আছে, এই 8412 এবং 7209 বিয়োগ করলে আমরা আবার পাই হচ্ছে এই সংখ্যাটি, ঠিক আছে, 1203। এই 1203-এর সাথে আবার আমরা পরের জোড়াটি নিয়ে আসবো 25। আর এখানে দেখো আমাদের এই 1203-এর দ্বিগুণ আসবে, সেটা হচ্ছে 2406, ঠিক আছে, এটা চলে আসলো। এরপরে দেখো এই 2406-এর সাথে আমরা কোন সংখ্যাটি আনবো? এর সাথে যদি আমরা 5 আনি, ঠিক আছে, তাহলে এই 24065 এর সাথে যদি 5 দিয়ে গুণ করো তাহলে তুমি এই সংখ্যাটি পাবে, ঠিক আছে, 12
0.325। তাহলে দেখো এখানে আর আমার কোনো ভাগশেষ থাকছে না, আমাদের নির্ণয় বর্গমূল তাহলে কি হবে, এই 12.035। তো এরপরে আসো আমরা 12 নম্বর দেখি। 12 নম্বরেও আমাদের বর্গমূল নির্ণয়, এখানে আমাদের বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এটি একটি আসন্ন মানের অঙ্ক, কারণ 2 দশমিক স্থান বলে দিলে তোমাকে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, তারপরে আসন্ন মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেখি বর্গমূলটা কিভাবে বের করতে পারি। এখানে দেখো এই আমার জোড়া কি কি হবে। এখানে দেখো আমাদের দশমিকের বাম দিকে অখণ্ড অংশ 0, ঠিক আছে, শূন্যর উপর একটি দাগ হবে এবং ডান দিকে 0, 3 একটা জোড়া হবে, 6 যেহেতু কোনো জোড়া নেই সেই জন্য আমরা 6-এর সাথে একটি শূন্য নিয়ে আসবো, ঠিক আছে, এবং প্রয়োজনে এখানে আমরা আরো দুটো শূন্য আনতে পারি। তো প্রথমে আমরা কোথা থেকে শুরু করব, এই 0.0 জন্য আমরা বর্গমূলেও 0.0 নিব, তারপর এই 0-3 অংশ থেকে শুরু করব, ঠিক আছে। এই 3-এর জন্য আমরা এখানে 1 আনলাম, 1-এর বর্গ হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এখানে আমার ভাগশেষ আসবে 2, আর এই 1-এর দ্বিগুণ 2 এখানে চলে আসবে, ঠিক আছে। এখন দেখো এই ভাগশেষ 2 এর সাথে এই 6-0 জোড়াটি চলে আসবে। এখন দেখো 260 পেলাম, তাই না। এখন 2 এর পাশে আমরা কোন সংখ্যাটি আনবো, 2 এর পাশে যদি আমি 8 আনি, ঠিক আছে, 28 কে যদি 8 দিয়ে গুণ করো তাহলে এই 260 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যাটি পাবে, সেটা হচ্ছে 224। এই 260 আর 224 বিয়োগ করলে আবার আমরা পাচ্ছি 36। এখন দেখো এর পাশে আমি আরেকটি জোড়া শূন্য নিয়ে আসবো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3600। আর এখানে দেখো আমার এই 18-র দ্বিগুণ চলে আসবে 36। এখন এই 3600-র কাছাকাছি কোন সংখ্যা পাওয়ার জন্য আমরা এই 36-এর সাথে 9 আনলাম, এই 369-কে যদি আমরা আবার 9 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 3321। এখন দেখো এই 3321 3600 থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 279। এটি হবে হচ্ছে আমাদের ভাগশেষ। তো এটা আমাদের চলতে থাকতে পারে, কিন্তু যেহেতু আমাদের দশমিকের পরে 3 ঘর বের করলেই হচ্ছে, সুতরাং আমরা না আগাই। তো এখন আমাদের যেটা করতে হবে আসন্ন মান বের করতে হবে। এখন দেখো 3 দশমিক স্থানে আমাদের 5-এর বড় সংখ্যা আছে, সুতরাং আমাদের আসন্ন মান কি হবে বলতো, এই 8-এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ আমাদের এই নির্ণয় বর্গমূল হবে 0.19, 2 দশমিক স্থান পর্যন্ত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা 13 নম্বর দেখি। 13-তে আমাদের বলছে যে ভগ্নাংশের বর্গমূল, ঠিক আছে। ভগ্নাংশের বর্গমূলের ক্ষেত্রে প্রথমে এই সমস্ত ভগ্নাংশ থেকে এটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হবে। সেই নিয়ম তো তোমরা জানোই, এই 11-র সাথে আমরা 144 গুণ করে 97-র সাথে যোগ করে যে সংখ্যাটি পাবো সেটি হবে লব, আর এই 144টাই হবে হচ্ছে আমার হর, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এটার সাধারণ ভগ্নাংশে নিলাম, এটার সাধারণ ভগ্নাংশে নিয়ে আমি পাই হচ্ছে 1680/144, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে এর বর্গমূল নির্ণয় করতে হবে আলাদাভাবে। হর ও লবের যদি আমি বর্গমূল করি, 144 হচ্ছে তোমার 12 গুণ 12, ঠিক আছে, তাহলে 144-এর বর্গমূল হচ্ছে আমার 12, আর এই 1680-কে আমরা 41-এর বর্গ লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটি হবে কি বলতো, এটি হবে হচ্ছে তোমার 41 গুণ 41, অর্থাৎ আমাদের বর্গমূল হবে 41। সুতরাং দেখো আমাদের বর্গমূল ভগ্নাংশটি দাঁড়ালো 41/12। এটিকে যদি আমি আবার সমস্ত ভগ্নাংশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 3 সমস্ত 5/12। তো আমরা সাধারণ ভগ্নাংশ থেকে সমস্ত ভগ্নাংশে কিভাবে যাই সেটা একটু দেখো। 41/12, তাই না। তো আমরা যেটা করব, এই 41-কে 12 দ্বারা ভাগ করব। এখানে দেখো 3 গুণ 12 আমরা পাই হচ্ছে 36। এখন 36 থেকে 41 বিয়োগ করলে আমরা পাই 5। এই 5 হবে হচ্ছে আমার 3-এর সাথে লব, এবং এই 12 হবে হচ্ছে হর, ঠিক আছে। এভাবে আমরা লিখবো 3 সমস্ত 5/12। তো আশা করি এই ভগ্নাংশের বর্গমূল বের করাটা তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা 15 নম্বর অঙ্ক দেখি। 15 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। দেখো এটা আমরা অনেক করেছি এমন অঙ্ক, সেখানে ছিল যে এত সংখ্যার সাথে কত সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে বর্গ ভাবে সাজানো যাবে বা বর্গ হবে, বর্গ সংখ্যা হবে, ঠিক আছে। সেই জিনিসটাই তোমাকে সৈন্য দিয়ে এবং মানে অন্য কথার মাধ্যমে অঙ্কটা বোঝানো হয়েছে আর কি, মানে সৈন্যদের দ্বারা বোঝানো হয়েছে। তো এখানে দেখো আমরা জানি যে এই সব ক্ষেত্রে প্রথমে আমাকে যেটা করতে হবে বর্গমূল বের করতে হবে। আর সেখানে আমাদের আগের অঙ্কে ছিল যে এই নির্দিষ্ট সংখ্যা থেকে কত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি বর্গ সংখ্যা হবে, তাই না। তো এখানে দেখো বলছে যে কতজন সৈন্য সরিয়ে রাখলে এই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। সরিয়ে রাখলে, ঠিক আছে, অর্থাৎ বিয়োগ করলে। তাহলে এই যে আমরা ভাগশেষ পেলাম না, তো এত সংখ্যক সৈন্য যদি আমরা সরিয়ে রাখি তাহলেই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং
তোমার সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, এখন দেখো আর যোগের ক্ষেত্রে আমরা কি করব, যোগের ক্ষেত্রে আমরা যে বর্গমূল পেয়েছি তার সাথে এক যোগ করব, এক যোগ করে যে সংখ্যাটি পাবো তার বর্গ থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করব। তাহলে এই 239 বর্গ থেকে যদি আমরা 56,728 বিয়োগ করি তাহলে পাবো কত বলতো, তাহলে পাবো হচ্ছে 393। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 393। 393 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তোমার সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, এবং আবার যদি 84 বিয়োগ করি তাহলে ওই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। 21 নম্বর অঙ্ক দেখি। এখানে আমাদের বলছে যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন মনে করো একটি সংখ্যা x, পরবর্তী ক্রমিক সংখ্যা x+1। এখন আমরা যদি x এর বর্গ ধরি x স্কয়ার এবং x+1 এর বর্গ ধরি হচ্ছে x+1 স্কয়ার, তাই না? তো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই x+1 এর বর্গ বিয়োগ x এর বর্গ সমান 37। এখন এটি যদি আমরা সমাধান করি তাহলে দেখো এই x স্কয়ার এবং -x স্কয়ার চলে যাচ্ছে, তাহলে আমরা পাই কি 2x যোগ 1 সমান 37। এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো, সেটা আসে হচ্ছে আমাদের 18। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। একটি সংখ্যা 18 আর একটি সংখ্যা 19। এরপরে আসো আমরা দুটি সৃজনশীল প্রশ্ন দেখব। প্রথমে আসো আমরা 23 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখি। এখানে আমাদের বলছে যে এই সৃজনশীল প্রশ্নগুলো বেশিরভাগই তোমরা অনুশীলনীতে এতক্ষণ যে অঙ্কগুলো করেছো সেইগুলোর ধারাবাহিকতাই, ঠিক আছে, সেগুলোর তোমাদের যদি বুঝে থাকো এগুলো সহজেই করতে পারবে। তো আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রথমে দেখো আমাদের বলছে যে এই প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। প্রথম সংখ্যা আমাদের কত, 384। তাহলে 384 উৎপাদকগুলো বের করবে, তারপরে দেখবে যে এটি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। যদি প্রত্যেকই উৎপাদকের জোড়া থাকে তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা, আর যদি না থাকে তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন ক্ষয় দেখো বলছে যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে ক্ষুদ্রতম কত সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে তুমি 2187 উৎপাদকগুলো বের করবে, উৎপাদকগুলো বের করে যেই সংখ্যাটির জোড়া নেই, যে উৎপাদকটির জোড়া নেই সেটি দিয়ে গুণ করলে ওটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটি বলে দিবে। ঠিক আছে, আর গয় দেখো বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এমন অঙ্ক আমরা এর আগে 2-3 বার দেখেছি, সেটা হচ্ছে তোমার এই সংখ্যার সাথে কত যোগ করলে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, বর্গমূলটা বের করব। বর্গমূল বের করার পরে তার সাথে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করব। 1 যোগ করে যে সংখ্যাটা পাবো সেটার বর্গ বের করে প্রদত্ত সংখ্যা থেকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে কত সংখ্যা যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আশা করি এই অঙ্কটি তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে। এরপরে আসো আমরা আমাদের শেষ সৃজনশীলটা দেখি, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর, তাই না? এখানে আমাদেরকে বলছে যে একটি সৈন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। কয় বলছে যে 8 এর গুণনীয়ক গুলো বের করো। এটি তো অনেক সোজা, এটি তোমরা করতে পারবে খুব সহজেই। এরপরে ক্ষয় বলছে যে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এই শূন্য সংখ্যাকে তুমি এখান থেকে লসাগু বের করবে। লসাগু বের করে তারপরে দেখবে যে ওই লসাগুর মাঝে কোনটির জোড়া নেই, তাই না? তারপর সেই সংখ্যাটি দ্বারা গুণ করলে তাদেরকে বর্গাকারে সাজানো যাচ্ছে। এটা তো খুবই সহজ। গয়ে বলছে যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে ওই সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে দেখো আমাদের সৈন্য সংখ্যা আমরা কিভাবে পাই, সৈন্য সংখ্যা আমরা পাই হচ্ছে লসাগু থেকে, তাই না? এই সারিতে দাঁড়ানো যে সংখ্যাগুলো দিচ্ছে এর লসাগু থেকে আমরা সৈন্য সংখ্যা পাই। এখন ওই সৈন্য সংখ্যা বর্গমূল আমরা বের করব। বর্গমূল বের করার পরে কতজন সৈন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে এবং বিয়োগ অথবা বিয়োগ করলে বর্গাকারে সাজানো যাবে, এটা নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি। এটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে বন্ধুরা আমাদের এই অধ্যায়টি এখানেই শেষ হলো। এর পরের দিন আমরা 2 নম্বর অধ্যায় শুরু করব। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, অঙ্কগুলো একটু জটিল। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।